শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। আসসালামু আলাইকুম। আজকে জিনের খুব চমৎকার একটা গল্প নিয়ে হাজির হলাম। সাথে আছে ফয়সাল ফাহাদ। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাদ। তো কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক। কিরে ওই, এদিকে গাছের ডালে তাকা। কি ব্যাপার, এই রাতের বেলা শ্মশানে কেন? কে আপনি? কে আপনি? আর গাছের ডালে কি করছেন? আমি হলাম পিচাস, মানুষেরা ভূত বলে ডাকে। আমি হলাম ভূত। তুই কে সেটা বল। এই রাতের বেলা এখানে কেন? ও মাগো, ভূত ভাই না, মানে বন্ধুদের সাথে বাজি লাগিয়ে এখানে আসছি। আমার কাজ হয়ে গেছে, এখন চললাম। চলে যাবি? আর একটু পরে যা। আয় পাশে বস, একটু গল্প করি। এই নে মুরগির মাংস, হোটেল থেকে চুরি করে নিয়ে আসছি। আমি তো ভূত, চুরি করলেও কেউ আমাকে দেখতে পায় না। নে মন ভরে খা। খেতে তো বেশ মজা। দামি কোনো হোটেল থেকে চুরি করেছ বুঝছি। হ্যাঁ, শহরের সবচেয়ে বড় হোটেল। আচ্ছা তাহলে আজকে আমি আসি, অন্য একদিন দেখা হবে, কথাও হবে। আজ থেকে তুমি আমি বন্ধু। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবি। ও বাবা, ভূতের সাথে বন্ধুত্ব করে নিলি? আবার ভূত তোকে মুরগির মাংস খেতে দিল? হ্যাঁ দিল। আমি তো বেশ সাহসী, ওসব ভূতটুত আমি ভয় পাই না, সবার সাথে মিশতে ভালোবাসি। রাজু, এই তুই চুপ কর তো। তোর এসব বানানো গল্প আমরা বিশ্বাস করি না। মানুষ ভূত থেকে ভয় পালায়, আর ও নাকি ভূতের সাথে বসে মাংস খেলো, বন্ধুত্বও করলো। রাজু তুই ঠিকই বলছিস, নিষেধের কথাগুলো না আমার বিশ্বাস হচ্ছে না। কেমন একটা গল্প গল্প মনে হচ্ছে। আরে গল্প না, সত্যি। আমি হলাম আমাদের গ্রামের 1 নাম্বার সাহসী ছেলে, যাকে দেখে মানুষে ভূতে এক ঘাটে পানি খায়। দেখ, তোর বকবকানি এবার বন্ধ কর। তুই যদি এতই সাহসী হবি, তাহলে ভুতুরে বটগাছ আছে না, ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসে আমাদের দেখা, তাও রাতের বেলা। তাহলে বিশ্বাস করব তুই অনেক সাহসী। আরে এটা কোনো ব্যাপার হলো? যা, আমি রাজি। হুট করে রাজি হয়ে যাস না নিশাদ, একটু ভাব। পরে না জানি ভূতেদের খাবার হয়ে যাস তুই। হা হা হা। আমি ভূতের খাবার হই নাকি ভূত আমার খাবার হয় সেটা পরে বুঝতে পারবি। আগে বল কাজটা কখন কোন সময় করতে হবে। রাজু, আগামীকাল রাত 12টার পর। ঠিক আছে, তাই হবে। এবার তাহলে আমি আমার সাহসের পরিচয় দিয়েই দেব। সাহসের পরিচয় দিতে গিয়ে আবার ভূতের দৌড়ানি খাস না যেন। মনে নেই গ্রামের সবাই কি বলে? ওই বটগাছের নাম এমনি এমনি ভূতুরে বটগাছ হয়নি, ওখানে আসলেই ভূত থাকে। কাজটা এতটাও সহজ না, আরেকবার ভেবে নে। আরে যা বলেছি তা করে দেখাবো। নিশাদ এক কথার মানুষ। আমি ভাবছি যদি ভূতুরে বটগাছে কোনো পরিটরি থাকে তো পটিয়ে ফেলবো। রাজু, সেটা কাল দেখা যাবে, এখন বাড়িতে চল সবাই। তাহলেই কথাই রইল, কালকে দেখা হবে। ঠিক আছে, তাই হবে, চল। পরের দিনের ঘটনা। রাত 12টা। রাজু ও সবুজ আমার পাশে দাঁড়িয়ে। আমি ওদেরকে বললাম, কিরে এখন কি যাব ভূতুরে বটগাছের ডাল ভেঙে নিয়ে আসতে? হ্যাঁ এখন যা, তবে আমরা তোর থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকব, নইলে তুই আবারও মিথ্যা গল্প বানিয়ে শোনাবি। ওকে, তাহলে আমি চললাম। আজকে তো আমি আমার সাহসের পরিচয় দিবই। ভূতুরে বটগাছের ডাল ভেঙে নিয়ে আসবো আর তোদেরকে দেখাবো। সবুজ, বটগাছের ডাল ভাঙতে গিয়ে আবার নিজের হাত পা ভেঙে ফিরিস না। রাত 12টার বেশি বাজে, যা এখন। সবুজ আর রাজুর কথায় কান্না দিয়ে হাঁটতে লাগলাম। ওরা তো আমাকে ভয় দেখাবেই, কিন্তু আমি ভয় পাবার মানুষ না। নিশিরাত, একা একা হাঁটছি, আশেপাশে কেউ নেই। 4-5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ভূতুরে বটগাছের কাছে। জায়গাটা বেশ নিরিবিলি। গ্রামবাসী এই গাছটাকে অনেক ভয় করে, তাই সন্ধ্যার পর এই দিকে কেউ তেমন একটা আসে না। কেন যে মিছিমিছি ভয় পায় কে জানে। গাছটা তো ঠিকই আছে। যাই হোক, বেশি কথা না বলে গাছে উঠতে লাগলাম। অল্প একটু গাছে উঠতে একটা মোটা ডালে বসে পড়লাম। রাত 12টার বেশি বাজে। আমি ভূতুরে বটগাছের ডালে বসে আছি। মানুষ এই গাছটাকে দেখে ভয় পায়, আর আমি গাছে বসে আছি, ভাবতেই ভালো লাগছে। যাই হোক, কাজটা তাড়াতাড়ি শেষ করি, ছোট একটা ডাল ভেঙে নিয়ে যাই। কথা মতো একটা ছোট ডালের দিকে যেই না হাত বাড়িয়েছি, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে আমার কাছে কেউ হাত রাখল। হাতটা রাখাতে আমি পিছন দিকে ঘুরে তাকিয়ে চমকে উঠে বললাম, ও বাবা, কে রে তুই? দেখতে তো অনেক ভয়ঙ্কর লাগছে। তুই গাছের উপর আসলে কি করে? আমার মতো গাছের ডাল ভাঙতে আসছিস নাকি? আমার কথা শুনে আমার পাশে থাকা ও খিলখিল করে একটা হাসি দিয়ে বলল, আমি মানুষ না রে, আমি ভূত, এই গাছে থাকি। এই রে, লোকে তো সত্যি বলে
এই গাছে তো ঠিকই ভূত থাকে, এখন তো বিপদে পড়লাম, কি করা যায়? ভয় ভয় ভূতটাকে বললাম, মানে ভূত ভাই ভালো আছেন? ভালো আছি, ওরাও ভালো আছে। আপনি ছাড়া আরও কেউ আছে বুঝি? চারিদিকে ঘুরে তাকা, সবাইকে দেখতে পাবি। ওমা, আমার চারিদিকে এত ভূত, আজকে আমি শেষ। হিরো সাজতে গিয়ে আজকে না জানি প্রাণটা চলে যায়। কি ভাবছিস তুই? তুই এখানে কেন সেটা আগে বল। তুই কি জানিস না এটা ভূতের বটগাছ? এখানে আমাদের বসবাস, মানুষ তো এখানে আসে না। জানি তো, কিন্তু বিশ্বাস করিনি, তাই তো দেখতে আসছিলাম। দেখা হলো, এখন চলে যাই। এই একদম মিথ্যা বলবি না। তুই গাছের ডাল ভাঙতে চেয়েছিলি। কেন কেন সত্যি করে বল, কেন আসছিস এখানে? মানে সত্যি বলবো? বলি আসলে আমি বন্ধুদের সাথে বাজি ধরছি এই গাছের একটা ডাল ভেঙে নিয়ে ওদেরকে দেখাবো। ও এই কথা, আমরা যে গাছে থাকি সেই গাছের ডাল ভাঙতে দিব ভাবলি কি করে তুই? সেটা তো ঠিক, তবুও আমার একটা মান সম্মান আছে না। বলছিলাম ভূত ভাই, আমি একটা ছোট ডাল ভাঙতে পারি? পারিস, একটা শর্তে। তুই একটা গাছের ডাল ভাঙবি আর আমি তোর একটা হাত ভাঙবো। কি রাজি? আরে না না, এটা করেন না, আমি ছোট করে একটা ডাল ভেঙে নেই। তাহলে আমি তোর ছোট আঙ্গুলগুলো ভেঙে নেই? না বাবা থাক, আমার ডাল লাগবে না, আমি চলে যাই। এই দাঁড়া, কোথায় যাবি? এত সহজ না এখান থেকে ফেরা। তোর সাহস কিভাবে হলো এখানে আসার আর গাছের উপরে ওঠার? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতে হবে। তোর শাস্তি হলো এখন থেকে আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসা, আমাদের কাজ করে দেয়া। যতদিন না আমরা তোকে ইচ্ছে করে ছেড়ে দেই তুই কোথাও যেতে পারবি না। বিশ্বাস না হলে নিচে নামতে পারিস কিনা চেষ্টা করে দেখ। আরে সত্যি তো, গাছের ডালে শক্ত হয়ে লেগে গেছি, নড়াচড়া করতে পারছি না। ওরে কি হলো আমার? আমি তো সত্যি ফেসে গেছি, কেউ বাঁচাও আমাকে। রাজু, সবুজ, কোথায় তোরা? বাঁচা আমাকে। চিৎকার দিয়ে কোনো লাভ নেই, তোর কথা কেউ শুনতে পাবে না। ভূত ভাই, বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও ভাই। না, তোকে ছাড়বো না। কখনো যদি আমাদের ইচ্ছে হয় তখন তোকে ছেড়ে দিব, তার আগে না। তুই এই বট গাছেই থাকবি, গাছের মধ্যে ঘুরতে পারবি, কিন্তু নিচে নামতে পারবি না। কি, আমাকে এই গাছে থাকতে হবে? আমি কি বানর নাকি? যেটা মনে করিস, তবে তোকে ছাড়বো না। তুই জানিস না এটা ভুতুরে বট গাছ, গ্রামের কেউ এখানে আসতে চায় না। আর তুই বন্ধুদের সাথে বাজি ধরে এই রাতের বেলা আসছিস, গাছের ডাল ভাঙতে আসছিস। এখন বুঝ মজা। ভূতের মুখে কথাগুলো শুনে চুপ করে রইলাম। আমি যে ফেসে গেছি ভালো মতো বুঝতে পারছি। এখন চুপচাপ থাকি। আমাকে না পেয়ে সবুজ ও রাজু নিশ্চয়ই আমার মা বাবাকে সব বলে দিবে, আর সবাই মিলে দিনের বেলা আমাকে বাঁচাতে এখানে আসবে। সেই আশা নিয়ে গাছের ডালে বসে রইলাম। ওদিকে ভূতগুলো এক একজন এক এক গাছের ডালে শুয়ে ঘুমাচ্ছে। এভাবে রাতটা পার হলো। সকাল হলো। সকাল হবার সাথে সাথে একটা ভূত এসে আমাকে বলল, ওই যা, আমাদের সবাইকে নাস্তা দে। ভূতের মুখে কথাটা শুনে মনে মনে ভাবলাম, এই তো সুযোগ গাছ থেকে নিচে নামার আর পালানোর। তাই ভূতকে বললাম, নাস্তা খাবে? ওকে, কি খাবে বলো, খিচুড়ি নাকি পরোটা? আমি এখনই গিয়ে নিচে গিয়ে নিয়ে আসছি বাজার থেকে। আমাকে পাগল পাইছিস নাকি? তোকে নিচে নামতে দিই আর তুই পালিয়ে যা? আমরাও সব খাই না। ওই বটগাছের বড় ডালের পাশে দেখ একটা গুহা, ওখানে আমাদের সবার খাবার রাখা আছে, নিয়ে আয় যা। যা, প্ল্যান তো কাজ করলো না। ভাবছিলাম নিচে নামতে পারবো, কি আর করার, ওদের কথা শুনতেই হবে। তাই কথা মতো ওদের জন্য নাস্তা আনতে যাব। ঠিক তখনই দেখলাম আমার বন্ধু রাজু ও সবুজ আমার মা বাবা ও গ্রামের কয়জনকে সাথে নিয়ে বটগাছের দিকে আসছে। এই দেখে আমি ভূতকে বললাম, নে ভাই, তোদের খেলা শেষ। ওই দেখ আমার বন্ধুরা, মা বাবা ও গ্রামবাসী আসছে, আমাকে নিয়ে যেতে আসছে। এখন কি করবি তোরা? শালা, আমাকে অনেক ভয় দেখাইছিস, অনেক জ্বালাইছিস, এখন কোথায় যাবি? হাসিস না রে তুই, এখান থেকে তুই যেতে পারবি না। কি ভাবছিস তোর মা বাবা, তোর গ্রামবাসী তোকে বাঁচাতে পারবে? হ্যাঁ, তা নয় তো কি। হায় রে বোকা, তোকে ওরা বাঁচাতে পারবে না, কারণ ওরা তোকে দেখতেই পাবে না। তুই যে গাছের ডালে বসে আছিস ওরা কেউ দেখতে পাবে না, তুই ওদের দেখতে পাবি, কিন্তু কথা বললে ওরা কেউ শুনবে না। কি, এটা কি সত্যি? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখ। ওই তোরা গাছের নিচে চলে আসছে, দেখ ওরা তোকে কিভাবে খুঁজতেছে, তোকে দেখতেই পাচ্ছে না। ভূতের কথা শুনে নিচে তাকালাম, ঠিকই তো, আমি তো এই তো সবার সামনে বসে আছি, কেউ দেখতে পাচ্ছে না কেন? আরে রাজু দেখ, আমি এখানে বসে আছি, মা বাবা আমাকে দেখতে পাচ্ছে না, এই যে এইখানে দেখো। এদিকে আমার এরকম কাহিনী দেখে ভূত হাসছে আর বলছে, কিরে, বলছিলাম না তুই বাঁচতে পারবি না, শাস্তি তোকে পেতেই হবে। ওদিকে বটগাছের নিচে সবাই বলা বলি করছে, কই এই গাছে তো কেউ নেই, নিষেধ তো নেই এখানে, ও মনে হয় অন্য কোথাও গেছে।
ওদের কথা শুনে আমি চিৎকার দিয়ে বললাম, আরে আমি এখানে, এই যে, কোথাও যাইনি, দেখো আমাকে। কিন্তু কোনো লাভ নেই, কেউ দেখতে পাচ্ছে না আমাকে। গাছে আমি বসে আছি, কেউ দেখতে পাচ্ছে না। তাই একটু পর তারা সবাই চলে যায়। সবাইকে যেতে দেখে আমি মন খারাপ করে বসে থাকি। সেদিন বিকেলবেলা আমি হঠাৎ করে খেয়াল করি আমার মা বাবা ও বন্ধুরা আবার আসছে, কিন্তু এবার একা আসেনি, সাথে একজন কবিরাজকেও নিয়ে আসছে। এই দেখে আমি ভূতকে বললাম, কি ভূত ভাই, এখন কোথায় যাবি? মা বাবা তো কবিরাজকে সাথে করে নিয়ে এদিকে আসছে, এখন দেখ কি হয়। কথা মতো ঠিকই মা বাবা, বন্ধুরা ও সাথে একজন কবিরাজ বটগাছের কাছে চলে আসলো। মা বাবা ও বন্ধুরা মিলে একজন কবিরাজকে নিয়ে বটগাছের কাছে চলে আসলো। এই দেখে আমি ভূতকে উদ্দেশ্য করে বললাম, কি ভাই ভূত, এখন কি হলো? এখন কোথায় পালাবি? ওই দেখ, কবিরাজ আসছে, আমাকে বাঁচাতে আসছে, এখন আমাকে আটকাতে পারবি না, আমি তো আজকে মুক্তি পাবই। তাই নাকি? দেখি তোর কবিরাজ কি করতে পারে। তাই দেখ, ওই দেখ, কবিরাজ কি জানি মন্ত্র পড়ছে, তোর কি ভয় লাগছে না? না, ভয় লাগছে না, কারণ ও ভণ্ড কবিরাজ, কবিরাজের কিচ্ছু জানে না। ও তোর মা বাবার কাছ থেকে টাকা নিয়ে পালাবে। একটা ভণ্ড কবিরাজকে নিয়ে আসছে তোকে বাঁচাতে। কি, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, দেখতে থাক, কবিরাজের কাণ্ড দেখতে থাক, বুঝতে পারবি। ভূতের কথায় নিচে তাকে কবিরাজের কাহিনী দেখছি। আসলেই তো কবিরাজ মিচিমিচি বোতল থেকে পানি বের করে বটগাছে ছিটিয়ে দিলেন, আর মা বাবাকে বললেন কাজ হয়ে গেছে, আপনারা বাড়ি যান, আপনাদের ছেলে আজকে রাতেই বাড়িতে ফিরবে, এখন 10,000 টাকা দেন। আরে ভূত তো ঠিকই বলছে, এই শালা কবিরাজ তো ভণ্ড। আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম, মা বাবা, ওকে কোনো টাকা দিও না, ও ভণ্ড কবিরাজ, আমি এইখানে, টাকা দিও না। কিন্তু ওরা তো আমার কোনো কথা শুনতে পারছে না। উপায় না পেয়ে পাশে থাকা ভূতকে বললাম, এই ভূত ভাই শোন। কি হয়েছে বল, একটা উপকার করবি? ওই শালা ভণ্ড কবিরাজকে শূন্যে তুলে একটা আছাড় মারতে পারবি, যেন মা বাবা বুঝে যায় ও আসলেই ভণ্ড। তাই নাকি? ঠিক আছে, তোর এই অনুরোধটা রাখলাম। এই বলে ভূত উড়ে উড়ে গিয়ে কবিরাজকে শূন্যে তুলে একটা আছাড় মারলেন। ওদিকে কবিরাজ ভয়ে চিৎকার দিতে লাগলেন। এই দেখে মা বাবা ও আমার বন্ধু সবুজ ও রাজু এরা সবাই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন। কবিরাজও কোনো রকম উঠে দিলেন এক দৌড়। সবাই চলে যাবার পর ভূত আমার কাছে এসে বললেন, দেখলি তো, বলছি না তোর মুক্তি হবে না। এই কথা বলতে বলতে সেখানে থাকা সমস্ত ভূত হঠাৎ চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ ভয়ঙ্কর দেখতে একটা মেয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, ওই কে আপনি? আমার দিকে তাকিয়েছেন কেন? দেখুন, আপনাকে দেখে ভয় লাগছে। ভয় পেয়ে যদি প্রসাব করে দেই তাহলে কিন্তু কিছু বলতে পারবেন না। আমার কথা শুনে সামনে থাকা মেয়েটা পাশে থাকা ভূতকে বলে উঠল, কেউ, একে দেখে তো মনে হচ্ছে মানুষ, সেখানে কি করে? মেয়েটার কথার জবাবে পাশে থাকা ভূত বলল, রানী, আপনি ঠিকই বলেছেন, ও মানুষ। ওর অপরাধ হলো ও বন্ধুদের সাথে বাজি ধরে রাত 12টার পর এই ভূতুরে বটগাছের ডাল ভাঙতে আসছিল, তাই আমরা ওর শাস্তিস্বরূপ ওকে এখানে আটকে রেখেছি। আর ও এই ভূতুরে বটগাছ থেকে নিচে নামতে পারবে না। ও আমাদের সেবা করবে, খাবার দাবার এনে দিবে। ভূতের কথা শুনে ভয়ানক মেয়েটা বলল, কিরে, তোর এত বড় সাহস? এটা অনেক পুরনো বটগাছ, এই গাছে শত শত ভূত পেতনির বসবাস, আর তুই এই গাছের ডাল ভাঙতে আসছিস? আপনি কে আপু? আমি কি তোর আপু হই? ভালোভাবে কথা বল, নইলে ঘাড় মটকিয়ে দিব। আমি সমস্ত ভূতেদের রানী, বুঝলি? ও, এই অল্প বয়সে আপনাকে ভূতের রানী করলো কে শুনি? ওই, সাবধানে কথা বল, রানীর সাথে বেয়াদবি করছিস কেন? এ তো আসলেই অনেক খারাপ। তোমরা ঠিকই করেছো, একে ছেড়ে দিও না। ভূতের রানীমা, আমাকে মাফ করে দিন, আসলে আমি বুঝতে পারিনি, মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। বন্ধুদের সামনে হিরো সাজতে গিয়ে এই বটগাছের ডাল ভাঙতে আসছি, ছেড়ে দিন আমাকে। না না, তোকে ছাড়া হবে না। উফ, ছেড়ে দিবেন না তাহলে আর বলে লাভ কি? আচ্ছা একটা কথা বলুন, আপনার বয়ফ্রেন্ড আছে বা স্বামী? সেটা জেনে তুই কি করবি? আপনাকে পটানোর চেষ্টা করব, আসলে আমি সিঙ্গেল তো, তাই। কি, আমাকে পটাবি? কে আছে? ওকে ধরো, আর শাস্তিস্বরূপ ওকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখো। ভূতের রানীর কথা শুনে আমাকে গাছের ডালের সাথে উল্টো করে ঝুলিয়ে দিলেন। এদিকে আমি চিৎকার করছি আর বলছি, আরে মজা করে বললাম কথাটা, আপনাকে পটাবো যে, সত্যি মজা করছি, ছেড়ে দিন না ভূতের রানী। আমার কথা শুনে ভূতের রানী বললেন, কেন আমাকে পটাবি না? পটানোর স্বাদ কি মিটে গেল তোর? হ্যাঁ মিটে গেছে, এবার তো আমাকে সোজা করো, উল্টো হয়ে আর কতক্ষণ থাকবো? আমার কথা শুনে ভূতের রানী একটা ভূতকে বললেন, এই ওকে সোজা করো। কথা মতো আমাকে উল্টো থেকে সোজা করা হলো। তখন ভূতের রানী বলল, এই এখন যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়, যা ওদিকে যা।
ওনার কথা মতো খাবার আনতে গিয়ে চমকে উঠে ভূতেদের দিকে তাকিয়ে বললাম, ছি ছি, এসব কি? এখানে তো পচা মাছ মাংস, এগুলো খাবেন কি করে? আমার তো বমি আসছে। আমরা কিভাবে খাই সেটা তোকে ভাবতে হবে না, তুই খাবার নিয়ে আয়। না, পারবো না, আমার বমি আসছে। তাহলে তোকে মেরে তোর তাজা মাংস খাই, কি বলিস? না ঠিক আছে, এগুলোই খান, দিচ্ছি আমি। এই বলে নাক চেপে রেখে ওদেরকে খাবার দিলাম। ছি, এসব যে কিভাবে খাচ্ছে দেখলেই বমি আসছে। ওদিকে খাবার এক ফাঁকে একটা ভূত আমাকে বলল, কিরে খাবি? না ভাই, আমি খাবো না, আপনারাই খান। ঠিক আছে, ওই দেখ ওখানে ফল রাখা আছে, ওগুলা ভালো, যা খেয়ে নে। কি আর করার, ওদের হাতে বন্দি, ওরা যাই বলবে তাই করতে হবে। ভূতের কথা মতো ফল খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভেঙে যায় আমি নিচে একটু দূরে তাকিয়ে দেখি বটগাছে থাকা সবগুলো ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের কথা শুনছে। আমি ভালো করে ঘুরে দেখলাম খুব সুন্দর একটা মেয়ে ভূতগুলোকে কি যেন বলছে। আমি গাছের ডালে তাই কথাগুলো শুনতে পাচ্ছি না। আমার কেন জানি খুব ইচ্ছে করছিল ওখানে ওই মেয়েটা ভূতেদের কি বলছে সেটা শুনতে, তাই মনের অজান্তে গাছে থেকে নেমে একটু একটু করে সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ আমার মনে পড়ল, কিরে আমি না গাছ থেকে নিচে নামতে পারি না? ওমা, আমি তো এখন নিচে নেমে গেছি। হ্যাঁ, এটাই সুযোগ পালানোর, এটাই এখন পালানোর সুযোগ, এখনই পালাতে হবে। আর কথা না বাড়িয়ে সেখান থেকে দিলাম এক দৌড়, পিছনে আর ফিরে তাকাইনি। যা হবার হবে, আমি থামবো না, এক দৌড়ে বাড়ি যাব। কিন্তু কিছুটা সামনে যাবার পর আমার সে আশা ভেঙে গেল, কারণ আমার সামনে রাস্তা আটকে সব ভূতগুলো দাঁড়িয়ে আছে। যা, ধরা পড়ে গেলাম। ভেবেছিলাম পালিয়ে বাঁচবো, তা হয়তো হবে না। এদিকে আমাকে দেখে ভূতগুলো আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার অনেক কাছে এসে আমাকে অবাক করে দিয়ে ভূতগুলো বলল, আমাদের মাফ করে দিবেন। মানে কি হয়েছে তোমাদের? আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? না, এটা বাস্তব, আপনি ভয় পাবেন না, আর আপনার পালিয়ে বাড়িতে যেতে হবে না, আপনি এখন থেকে মুক্ত। আপনাকে আমরা বটগাছে আটকে রেখেছি, সেজন্য মাফ চাচ্ছি। যান, আপনি সাবধানে বাড়িতে যান। কি, আমি মুক্ত? তোমরা মাফ চাচ্ছ? হয়েছেটা কি, কিছুই বুঝতেছি না। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাদের সাথে একটু আগে একটা সুন্দরী মেয়ে কথা বলছিল, কে ও, আর ও কি বলেছে? ভূতেরা, ওটা কোনো মেয়ে না, ও হলো পরী। আর সেই পরীর কথায় আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি আর মাফ চাচ্ছি। ওই পরীটি কে, কোথা থেকে আসছে সেটা ওর কাছ থেকে শুনতে পাবে। এখন বাড়ি যাও। ভূতগুলোর মুখ থেকে কথাগুলো শুনে বেশ অবাক হলাম। একটা পরী আমাকে বাঁচালো, কিন্তু কেন? আমি তো পরীটাকে কোনো দিন দেখিনি। সেটা যাই হোক, এখন বাড়িতে যাই, তারপর যা হবার হবে। এই বলে এক দৌড়ে বাড়িতে চলে গেলাম। এদিকে বাড়িতে আসার পর মা বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মা, নিশাদ কোথা থেকে ফিরলি তুই? কোথায় হারিয়ে গিয়েছিলি? বাবা জানিস তোকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই জানিস তোর বন্ধু সবুজ ও রাজু আমাদের বলেছে তুই নাকি সেই ভূতুরে বটগাছের কাছে গিয়েছিলি। আমরা তো অনেক ভয় পেয়েছিলাম, ভাবছিলাম ভূত আবার তোকে মেরে ফেললো কিনা। মা বাবার মুখে কথাটা শুনে ওদের মিথ্যা বললাম। মা বাবাকে বললাম, মানে না বাবা, আমি আসলে ভূতুরে বটগাছের কাছে যাইনি, আমি শহরে গিয়েছিলাম। ওখানে আমার একটা বন্ধু থাকে, ওখানেই ছিলাম এই 2-3 দিন। আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই কল করতে পারিনি। তাই বলে না বলে এভাবে কেউ কোথাও যায়? আমরা অনেক চিন্তিত ছিলাম, কত জায়গায় তোকে খুঁজেছি জানিস। আমারই ভুল, এরকম আর কখনো হবে না, মাফ করে দাও। এখন থেকে তোমাদের কিছু না বলে কোথাও যাব না। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে রাজু ও সবুজকে কল দিয়ে বললাম, দেখা কর, কথা আছে। আমার কথায় রাজু ও সবুজ দেখা করতে রাজি হলো। আমিও কথা মতো দেখা করলাম। ওদের সাথে দেখা হবার পর, নিশাদ তুই কি আসলেই নিশাদ নাকি ভূত? নিশাদের রূপ নিয়ে আসছিস নাকি? আমি ভূত। সবুজ পালা। আরে কোথায় যাচ্ছিস, পালাচ্ছিস কেন? হায়রে গাধার দল, এদিকে আয়, আমি ভূত না, আর ভয় পাস না, এদিকে আয়। নিশাদ, বিশ্বাসই হচ্ছে না, আমরা ভেবেছিলাম তুই নিশ্চিত মারা পড়েছিস ভূতের হাতে। কোথায় গিয়েছিলি তুই? ভূতেরা কি করছে তোর সাথে? বল, খুলে বল আমাদের। রাজু ও সবুজের কথা শুনে ওদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের বললাম আমি ওই গাছে আটকা পড়েছিলাম, ভূতেরা আমাকে আটকে রেখেছিল, আজকে আমি মুক্ত হলাম। আমার মুখে কথাগুলো শুনে রাজু বলল, নাটক, আবারও নাটক শুরু করলি তাই না? আবারও গল্প বানিয়ে বলছিস আমাদের তাই না? না ভাই, বিশ্বাস কর, আমি শুরুতে তোদের যে গল্পটা বলছিলাম ওটা বানিয়ে বলছিলাম, কিন্তু বিশ্বাস কর এটা গল্প না, এটা সত্যি আমার সাথে ঘটছে। তোদের সামনে হিরো সাজতে গিয়ে আমি ফেসে গিয়েছিলাম ওই বটগাছে। ভাই, আমি বিশ্বাস করি ওই ভূতুরে বটগাছে আসলেই ভূত থাকে, আমি নিজে দেখেছি ওদের। আচ্ছা নিশাদ, মানলাম, তোর কথা বিশ্বাস করলাম, তুই আমাদের এটা বল, আজকে হঠাৎ ছাড়া পেলি কিভাবে?
বললে তো বিশ্বাস করবি না, আমাকে ভূতগুলোর হাত থেকে মুক্ত করেছে একটা পরী। কি পরী? পরী তোকে মুক্ত করবে কেন? তুই রাজ্যের রাজকুমার যে তোকে বাঁচাতে পরী আসবে? সেটা আমিও জানি না, তবে সেই পরীটা আমার সাথে নাকি দেখা করবে। ওর সাথে দেখা হলে জেনে নিব, তারপর তোদের সব বলবো। এখন চললাম, কাল আবার দেখা হবে। এই বলে সেখান থেকে বাড়িতে ফিরলাম। আমার মাথায় শুধু একটা জিনিস ঘুরছে, ওই পরীটা কে আর আমাকে কেন বাঁচালো? আমি সব সময় পরীর জন্য অপেক্ষা করি। সেদিন সেই পরী আমার সাথে আর দেখা করেনি, দেখা করছে পরের দিন রাতের বেলা। আমি রাতের খাবার শেষে শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠে আমার পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না তাই? কেন, শরীর খারাপ? না, শরীর ভালো। আপনি কেন? আমি কি আপনার সাথে কথা বলছি? এত রাতে আপনি আমার রুমে কি করেন? দেখুন, আমার মুখটা ভালো করে দেখুন। কি চিনতে পারছেন? আমি চেনা চেনা লাগে। ওহো, মনে পড়ছে, আপনি সেনা যে ওই ভূতগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়েছেন? হ্যাঁ। তাহলে আপনিই সেই পরী? হ্যাঁ, আমিই সেই পরী। আচ্ছা, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমার কিছু জানার আছে। আপনি ভূতগুলোর হাত থেকে আমাকে কেন বাঁচালেন? কারণটা কি? আর আপনি কি আমাকে চেনেন? বলবো, সব বলবো। ওকে, ঠিক আছে। আপনি পরী? আমার সামনে দাঁড়িয়ে আছেন, বিশ্বাসই হচ্ছে না। পরী: কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করার কি আছে? আমি তো কোনো কিছু লুকাইনি, তাই না? আচ্ছা, বুঝলাম। এখন বলেন তো, আমাকে সেই ভূতগুলোর হাত থেকে কেন বাঁচালেন, কেন মুক্ত করলেন? আসলে আমি ওই ভূতুরে বটগাছের পাশে অন্য একটা গাছে থাকি। রোজ রোজ দেখি আপনি অনেক কষ্টে সেখানে আছেন, ভূতগুলোর কাছে আটকা পড়ে আছেন। বিষয়টা আমার খারাপ লাগছিল, তাই ওদের বলে আপনাকে মুক্ত করলাম। ও, এই কথা। আসলে বন্ধুদের সাথে বাজি ধরে আমি রাতের বেলা ওই ভূতুরে বটগাছের কাছে যাওয়া ঠিক হয়নি আমার। আপনি তো অনেক সাহসী। আপনি কি জিনপরি বিশ্বাস করেন না নাকি? আগে না করলেও এখন করি, কারণ এখন আমার সামনেই পরি বসে আছে। তাই না? আচ্ছা, আজকে আমি আসি, কাল আবার আসবো। শোনেন। জি, কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি এই কয়দিন ভূতেদের হাতে আটকা ছিলাম। আপনি আমাকে মুক্ত করছেন, এই কথাটা আমার বন্ধুরা কোনোভাবেই বিশ্বাস করে না। তো আমাকে কি করতে হবে? কাল ওদের সাথে যখন আমি দেখা করব তখন আপনি আসবেন। শুরুতে নর্মালভাবে থাকবেন, পরে ওদেরকে একটু ভয় দেখাবেন, এই আর কি। এটাই। ও, এই কথা। ওকে, তাই হবে। এখন আমি চললাম, আপনি নিজের খেয়াল রাখবেন। এই বলে পরি চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাজু ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা হতেই রাজু বলল, কিরে নিশাদ, তোকে আজকে খুব খুশি খুশি লাগছে, কারণটা কি? জিএফ পাইলি নাকি? অন্যরকম লাগছে কেন তোকে? আরে না, এরকম কিছু না। আসলে কালকে সেই পরীটা আসছিল, ওর সাথে কথা বলছি। এই যে শুরু হলো। তোকে না বলছি আমাদের আর মিথ্যা গল্প বানিয়ে বলবি না? মিথ্যা গল্প না, ওই দেখ একটা মেয়ে আসছে। ওই মেয়েটা আর কেউ না, পরী। কি পরী? তা বন্ধু, আগে তো জানতাম পরীরা উড়ে উড়ে আসে, তোর পরী তো হেঁটে হেঁটে আসছে। তুই একদম ঠিক বলছিস সবুজ। দেখি পরী এসে কি বলে। এদিকে কথা বলতে বলতে পরী কাছে চলে আসলো। পরীকে দেখে আমি বললাম, কি আসছেন? এই যে আমার বন্ধুরা। ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। নিশাদ বলল, আপনি নাকি পরী? হোমা, ভয় পেয়ে গেলাম। ভাড়া করছে তাই না? নিশাদ আপনাকে ভাড়া করে আনছে আমাদের বোকা বানানোর জন্য, তাই না? কি বলে ভাড়া করে আনছে বলেন তো? নাকি আপনি ওর জিএফ? দেখছেন, বলছি না এরা দুজন কোনোভাবেই বিশ্বাস করবে না। বিশ্বাস করে না, তাহলে করিয়ে দিচ্ছি। ভাইয়েরা আমার চোখের দিকে তাকান। তাকালাম। ও বাবা, আপনার চোখ হঠাৎ এমন সাদা হয়ে গেল কেন? সুন্দর মুখটা এরকম ভয়ঙ্কর হলো কেন? রাজু, পায়ের দিকে তাকা, দেখ উনি শূন্যে ভাসছে। সবুজ, ভাগ এখান থেকে। এই বলে সবুজ ও রাজু দিল এক দৌড়। এদিকে আমি ওদের বললাম, কিরে পালাচ্ছিস কেন? আয়, বিশ্বাস তো করছিলি না, আয় আয়। ওরা সত্যি ভয় পেয়েছে, তাই সেখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে গেছে মনে হয়। ওরা চলে যাবার পর আমি পরীকে বললাম, ওরা সত্যি ভয় পাইছে, আপনি এখন আসল রূপে আসুন। আচ্ছা, আমার ভয়ানক চেহারা দেখে ওরা ভয় পাইছে, আপনি পাননি? না, একটুও না, কারণ আমি আপনার সুন্দর চেহারা দেখেছি। এখন যতই ভয়ানক রূপ নেন না কেন, চোখের সামনে সুন্দর চেহারাটাই ভাসে। আচ্ছা, তাই আপনার কাজ কি শেষ? আমার এখন যেতে হবে, আমি সন্ধ্যার পর আপনার কাছে আসব। ওকে, ঠিক আছে। এই বলে পরী চলে গেল। আমি বাড়িতে চলে আসলাম। সেই রাতে পরী আবার আমার কাছে আসলো। পরীকে দেখে বললাম, আসছেন? চলেন। কোথায়? আমার সাথে বাইরে চলেন, আপনাদের পাশে যে নদী আছে সেখানে চলেন। চাঁদনি রাত, ওখানে বসে একটু গল্প করা যাবে। কি, এত রাতে নদীর পাড়ে যাব? কেন, জেনে ভয় করে? আপনার না কোনো ভয় নেই, চলেন, ভালো লাগবে। মানে আচ্ছা, ওকে চলেন। এই বলে পরী ও আমি নদীর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে বসে দুজনে কথা বলতে লাগলাম। আমি পরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম কি সেটাই তো জানি না,
আমার নাম নূরজাহান। আপনার নাম কি? আমার নাম নিশাদ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি বলেন? এই যে আপনি আমার কাছে আসেন, কথা বলেন, আমার খোঁজ রাখেন, এগুলো কেন করেন? আমি শুনেছি পরি যখন কাউকে ভালোবাসে তখন তার খোঁজ নেয়, তার সাথে থাকে। তাহলে কি আপনি আমাকে ভালোবাসছেন? আপনার কি আমাকে ভালো লাগে? ধরে নিন সেরকম কিছু। কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আপনাকে ভালো না লাগলে কি আপনাকে খারাপ জিনদের হাত থেকে বাঁচাইতাম? সবসময় আপনার কাছে আসতাম? কেন আমাকে আপনার ভালো লাগে না? সত্যি বলতে অনেক ভালো লাগে। আমি যখন আপনাকে প্রথম দেখেছি তখনই আপনার প্রেমে পড়ে গেছি। তাই? কই, আমাকে তো কখনো বলেননি ভালোবাসেন যে আমাকে। ভয়ে বলিনি, আপনি তো পড়ি, কোনো কিছু যদি করে বসেন সেই ভয়ে। হ্যাঁ, তোমার না খুব সাহস। সাহসী ঠিক আছে, তবুও আমার তো আপনাকে তুমি করে বলতে ইচ্ছা করে, কিন্তু বলি না। ভাবছিলাম কিছু মনে করেন কিনা। আরে কি মনে করব, ভালো লাগার মানুষকে তুমি করে বলতে হয়, তুমি করেই বলো। আচ্ছা পড়ি, তোমার মা বাবা নেই তোমার রাজ্যে? তারা কোথায়? আছে তো। আর তোমাকে একটা কথা বলিনি, আমি এখন তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, মা বাবার সাথে দেখা করিয়ে দিতে। কি? না না, ভয় করে, জিনদের রাজ্যে যাব ভয় করে আমার। ও বাবা, এতটা সাহসী আমি না। আরে ধুর বোকা, ভয় কিসের, আমি আছি না, ওখানে কেউ তোমার কিছু করবে না। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, সকাল হওয়ার আগে আমাকে রেখে যাবে কিন্তু। ঠিক আছে, তুমি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করো, আমি বললে চোখ খুলবে, কেমন? আচ্ছা ঠিক আছে। এই বলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম। একটু পর পরি বলল, এবার চোখ খুলো, আমরা আমাদের জিনদের রাজ্যে চলে আসছি। পরীর কথায় চোখ খুলে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। চারিদিকটা কত সুন্দর। পরি, ওই পরি, তোমার রাজ্য এত সুন্দর কেন? তোমার ভালো লেগেছে? হ্যাঁ খুব। দেখো ওই যে সুন্দর রাজপ্রাসাদটা, ওখানে আমাদের রাজা থাকে, মানে জিনদের সর্দার। চলো চলো, আমরা ওই প্রাসাদের ভিতরে যাব, ওখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এই বলে পরি আমাকে নিয়ে ওই প্রাসাদের ভিতরে চলে গেল। প্রাসাদটা কত সুন্দর। আমরা ভিতরে যেতে দেখতে পেলাম চারিদিকে অনেক জিন, সবাই আমার দিকে তাকিয়ে আছে আর কি যেন বলাবলি করছে। চারিদিকে অনেক জিন, মাঝখানে দাঁড়িয়ে আছে একজন জিন, তিনি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আমি ওনাকে দেখে মনে মনে ভাবছিলাম ইনি মনে হয় পরীর বাবা হবেন। তখন পরি আমার কাছে এসে আমাকে বললেন, নিশাদ, ওই যে ওনাকে দেখতে পাচ্ছ, উনি হলেন বাবা। ও, উনি তোমার বাবা? না নিশাদ, তুমি ভুল ভাবছ, উনি আমার বাবা না, উনি তোমার বাবা। মানে? ধুর, মজা করছো? মজা না নিশাদ, এখন আমি যা বলতে যাচ্ছি শুধু তুমি না, যারা গল্পটা শুনছে সবাই অবাক হবে। নিশাদ, আমি ঠিকই বলছি, তোমার সামনে যাকে দেখতে পাচ্ছ উনি আমার বাবা না, উনি তোমার বাবা। তুমি জিনের সন্তান। পরীর মুখে কথাটা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবো বুঝতে পারছি না। পরীর কথার জবাবে আমি কি বলবো? আমি বললাম, পরী, তুমি এসব কি বলছো? আমার তো মা বাবা আছে, তুমি তো ভালো করে জানো, তাহলে ইনি আমার বাবা হন কি করে? নিশাদ, জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। আর আমি ওনার কথায় তোমার সামনে যেতাম, তোমার সাথে কথা বলতাম। তোমাকে বট গাছে যে ভূতগুলো আটকে রেখেছিল তারা আসলে জানতো না তোমার বাবা জিনের বাচ্চা। আমি যখন ওদের বললাম তুমি জিনের সন্তান, তখন ওরা তোমাকে ছেড়ে দিয়েছিল। পরীর মুখে কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছি না। এদিকে আমাকে চুপ দেখে জিনের বাচ্চা মানে পরী, যাকে আমার বাবা বলছে, উনি আমার কাছে এসে আমাকে বললেন, বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি কিছুই বুঝছি না। পরী এসব কি বলছে? আপনি কি আসলেই আমার বাবা? আপনি যদি বাবা হন তাহলে উনারা কারা, যাদের আমি মা বাবা হিসেবে জানি? আমার কথার জবাবে বাবা বললেন, আমি তোমার বাবা, এটাই সত্যি। আর তুমি যাদের মা বাবা হিসেবে ভাবছো, এতদিন জানতে যাদের, ওরা তোমার মামা মামি। কি? ওরা আমার মামা মামি? হ্যাঁ, ওরা তোমার মামা মামি। তুমি জিনদের রাজ্যে আসছো, এই রাজ্য, এই প্রাসাদ, এগুলো সব তোমার। তোমার কোনো ভয় নেই, তুমি এখানে ঘুরো ফিরো খাও, কোনো সমস্যা নেই। তোমাকে যখন দুনিয়াতে রেখে আসা হবে তখন তুমি তোমার মামা মামিকে, মানে যাদের মা বাবা বলছো, তাদেরকে জিজ্ঞেস করবা, ওরাই তোমার সব ঘটনা খুলে বলবে। ঠিক আছে, তাই হবে। আমি বাবা মায়ের মুখ থেকে শুনবো সব, আর আমার এখন ফিরতে হবে। আমার কথার জবাবে উনি বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। নূরজাহান, মা, নিশাদকে নিয়ে যাও। আর তোমাকে একটা কথা বলি, তোমাকে নিয়ে একটা অজানা কথা আছে, যে কথাটা শুনলে তুমিও নিশাদের মতো অবাক হবে। কি কথা বাচ্চা হুজুর, বলুন না। পরীর কথা শুনে উনি বললেন, কথাটা আমি বলবো না, দুনিয়াতে ফিরে যাও। নিশাদ যাদের এতদিন মা বাবা বলছে তারাই তোমাদের সব বলবে। যাও, এখন তোমরা চলে যাও। ওনার কথা শুনে পরী আমাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আমি সোজা মা বাবাকে ডেকে নিয়ে আমার সামনে বসালাম আর ওদেরকে বললাম, মা, বাবা, একটা কথা বলবো সত্যি করে, আসলে তোমরা কে? তোমরা কি আমার মা বাবা নাকি অন্য কেউ?
আমার কথা শুনে মা বাবা একে অপরের দিকে তাকালেন। তখন আমি মা বাবাকে বললাম, মা বাবা, আমি জিনদের রাজ্য থেকে ফিরলাম। আমার মুখে কথাটা শুনে বাবা বলে উঠল, ও তাহলে তুই সব জেনে গিয়েছিস নিশাদ? আমি বুঝতে পারছি। আসলে হ্যাঁ, এটাই সত্যি, আমরা তোর মা বাবা না, আমরা তোর মামা মামি। তুই জিনের সন্তান, আর তুই যাকে পরি ভাবছিস, ওই যে নূরজাহান, যে ও নিজেকে মনে করে পরি, ও আসলে পরি না, ও আমাদের মেয়ে, ও মানুষ। কি? নূরজাহান মানুষ? ও তোমাদের মেয়ে? কি? আমি আপনাদের মেয়ে? হ্যাঁ মা, তুই আমাদের মেয়ে। বাবা, এসব কি বলছো? আমি জিনের সন্তান, ওদিকে পরি বলছো তোমাদের সন্তান। আসলে ঘটনাটা কি, একটু খুলে বলো তো। ঠিক আছে, শোন তবে। আব্দুর রহমান মানে তোর বাবা হলেন জিনের বাচ্চা। তোর বাবা আর আমার বোন মানে তোর মা, এরা দুজনে কিভাবে জানি একে অপরের সাথে পরিচয় হয় আর দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তোর বাবা জিন, তোর মা মানুষ। আমরা মানুষ হয়ে কিভাবে ওদের ভালোবাসা মেনে নেই বল? আমি কোনোভাবেই রাজি ছিলাম না, কিন্তু তোর মা বাবা আমার কথা না শুনে বিয়ে করে ফেলে। বিয়ে যেহেতু করে ফেলছে, আমি পরে মেনে নিছি। এভাবে কয়েক বছর কেটে গেল, তুই জন্ম নিলি। নিশাদ, তুই জন্ম নেওয়ার 2-3 বছর পর অসুস্থতার কারণে তোর মা মারা যায়। তোর মা মারা যাবার পর তোর বাবা তোকে সাথে করে জিনদের রাজ্যে নিয়ে যেতে চাইছিল। তুই ছোট, তাই আমি তোকে সাথে করে নিয়ে যেতে দেইনি। আমি তোর বাবাকে বলেছি তোর বয়স 21 বছর হলে তোকে নিয়ে যাবে, তার আগে নিয়ে যেতে পারবে না, তোর সামনে আসতে পারবে না। আমার কথা শুনে তোর বাবা রাজি হন, আর সাথে করে আমার মেয়ে মানে পরীকে ওনার সাথে করে নিয়ে যান। তখন থেকে তুই আমাদের কাছে মানুষ হতে লাগলি, আর নূরজাহান মানে পরী তোর বাবার কাছে। ও হো, এত বড় ইতিহাস! আপনারা ঠিকই বলছেন তো, আপনারা আমার মা বাবা? হ্যাঁ মা, আমরাই তোর মা বাবা। তুই এতদিন ধরে জিনদের সাথে ছিলি বলে ওদের মতো ক্ষমতা তোর মাঝে আছে। বাবা, তুমি তোমার মামা, কিন্তু ছোট থেকে তোমাকে বাবা হিসেবে জেনেছি, তাই তোমাকে মামা না বলে বাবা বলেই ডাকবো, আর মামিকে মা বলেই ডাকবো। ঠিক আছে, বলিস। বাবা, তোমাকে কিছু বলার আছে। কি কথা বল? আসলে সত্যি বলতে আমিও পরি দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। আমি চাই পরির সাথে আমার বিয়ে হোক। আরে এটা তো ভালো কথা, তোর আর পরির বিয়ে হলে দুজনে আমার ছেলে মেয়ের মতো হয়ে আমার বাড়িতে থাকবি। কিন্তু বাবা, উনি রাজি হবেন তো? ওনার সাথে কথা বলতে হবে না? সেটা তুই চিন্তা করিস না নিশাদ, তোর বাবা ও কয়েকজন জিন আজকে রাতে আমাদের বাড়িতে আসবে। ওরা আসলে তোদের বিষয়ে কথা বলবো। এখন তোরা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। খাবার খাবি না? বাবার কথায় আমি ও পরি দুজনে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সেই রাতে ঠিকই আমার বাবা কয়েকজন জিন নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর সবাই মিলে একসাথে খাবার খেলাম। তারপর বাবা ও মামা এরা কথা বলতে শুরু করলো। কেমন আছো রহমত? মামা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি এতদিন পর কেন তোমার সাথে দেখা করতে আসছি নিশ্চয়ই বুঝেছ। আমি আমার কথা রাখছি রহমত। তোমাকে কথা দিয়েছিলাম নিশাদের বয়স 21 বছর না হলে আমি ওর কাছে আসবো না, দেখা করব না। হ্যাঁ, আমি সব জানি, আমি তো অস্বীকার করছি না। নিশাদ আপনারই ছেলে, আর পরি মানে নূরজাহান আমার মেয়ে। আমি এতদিন পরীকে আমার কাছে রেখেছি, ওর দেখভাল করেছি। এখন কথা অনুযায়ী তোমার মেয়েকে তোমার কাছে রাখো, আমার ছেলে নিশাদ ওকে আমার কাছে ফেরত দাও। নিশাদ আপনার ছেলে, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু ভাই, একটা কথা, নিশাদ ও পরি দুজন দুজনকে ভালোবাসে। আমি চাই ওদের বিয়ে দিতে। আপনি কি বলেন? তাই নাকি? আমি ওইটাই চেয়েছিলাম, ওদের দুজনের বিয়ে দিব আর আমার কাছে রাখবো আমার রাজ্যে। আমার রাজ্যে মানে? আমার রাজ্যে মানে নিশাদ আর পরীর বিয়ের পর ওরা জিনদের রাজ্যে থাকবে। না ভাই, ওরা দুজন বিয়ের পর আমার কাছে থাকবে। না, তা হবে না, ওরা দুজন আমার কাছে থাকবে। বললেই তো হয় না, ওদেরকে আমি কোথাও যেতে দিব না। মানে দিব না মানে দিব না। রহমত, ভুলে যাচ্ছ, তুমি কার সাথে কথা বলছো? আমি জিন, মানুষ না। আমি আজ চলে যাচ্ছি, আর যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আগামী 2 দিন পর আমি আবার আসব, আর সেদিন হবে নিশাদ ও পরীর বিয়ে। এই বলে বাবা চলে গেলেন। এদিকে আমি ও পরি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিলাম। কি ঝামেলায় পড়লাম বাবা। বাবা বলছে বিয়ের পর তার কাছে রাখবে, মামা বলছে বিয়ের পর তার কাছে রাখবে। জানি না 2 দিন পর কি হতে চলেছে। যাই হোক, সেই রাতে আর কথা না বাড়িয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে রাজু ও সবুজকে ফোন দিয়ে দেখা করতে বললাম। কথা মতো ওদের সাথে দেখা হলো। দেখা হতেই রাজু বলল, কিরে নিশাদ, কি হয়েছে তোর? ইদানিং কোনো খোঁজ খবর নাই? কিরে, নাকি বিয়ে শাদী করলি তুই? কই, বললি না তো কিছু। তা তোর পরি কই? পরি আছে, আর বিয়ে হয়নি, তবে হবে, ওই পরির সাথেই হবে। এই বলে রাজু আর সবুজকে পুরো কাহিনী খুলে বললাম। আমার কথাগুলো শুনে রাজু ও সবুজ অবাক হয়ে বলল, নিশাদ, এখন কি হবে? কি আর হবে, কালকে বাবা আবার জিনদের নিয়ে আসবে আর পরির সাথে আমার বিয়ে দিবে। তোরা কালকে আসবি কেমন? ওকে, আমরা আসবো, কিন্তু ভয় হচ্ছে রে। তোর বাবা আর তোর মামার কথা তো মিলছে না, কি যে হবে। সেটাই তো। আচ্ছা, আজকে আসি, কালকে সময় মতো চলে আসিস। এই বলে ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। কালকে আমার আর পরীর বিয়ে, জানি না কি হতে চলেছে।
আমি কি মামার কাছে থাকবো নাকি বাবার কাছে? এই চিন্তায় চিন্তায় সেদিনটা কেটে গেল। অবশেষে বিয়ের দিন চলে আসলো। সঠিক সময় বাবা ও কয়েকজন জিন নিয়ে বাড়িতে আসলেন। আজকে বিয়ের দিন, যেখানে সবার খুশি থাকার কথা সেখানে সবার মন খারাপ। এদিকে বাবা এসে মামাকে উদ্দেশ্য করে বলল, রহমত, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে পরি ও নিশাদের বিয়ে, মন খারাপ করে আছো কেন? রহমত, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে পরি ও নিশাদের বিয়ে, মন খারাপ করে আছো কেন তুমি? মন খারাপ করার মতো পরিস্থিতি হলে তো মন খারাপ করতে হবে, তাই না? আমি তো কোনোভাবে রাজি না। বিয়ের পর নিশাদ আর আমার মেয়ে নূরজাহানকে আমি আমার কাছে রাখবো, নয়তো বিয়ে হবে না। এটা কেন বলছো? পরি তোমার মেয়ে, নিশাদ আমার ছেলে, আমি ওদের বিয়ের পর আমার কাছে আমার রাজ্যে নিয়ে যাব, এখানে বাধা দেওয়ার কি আছে? আমাদের কি ইচ্ছে নেই? ওরা তো আমাদেরও সন্তান। তাহলে আপনি জিনদের রাজ্যে ওদেরকে কেন নিয়ে যাবেন বলুন তো? আমার ছেলে, তাই নিয়ে যাব। না, নিয়ে যেতে দিব না। আপনি বেশি বাড়াবাড়ি করলে কবিরাজ ডাকবো, নিষেধ ও পরির বিয়ে হবে না। মামা, বাবা, তোমরা দুজনে কি চুপ হবে? অনেক সহ্য করেছি, আর না। তোমরা কি চাও? পরিও আমার বিয়ে না হোক, আমরা আলাদা হই? ঝগড়া জেদ মারামারি করলে সব সমস্যার সমাধান হয় না। বাবা, আমি ছোট থেকে মামামির কাছে বড় হয়েছি, তাই আমার প্রতি তাদের হক বেশি আছে। এদিকে পরি মামার মেয়ে হয়ে তোমার কাছে বড় হয়েছে, ওদিকে তোমার হক বেশি আছে। আমিও পরি দুজনে মিলে একটা কথা চিন্তা করেছি, আর এটাই হবে। পরির সাথে আমার বিয়ে আজকেই হবে, আর আমরা দুজন দুই জায়গায় থাকব। বাবা, আমরা তোমার রাজ্যে, জিনদের রাজ্যেও থাকবো, আর পৃথিবীতে মামামিদের সাথেও থাকবো। এখন তোমরা যদি এটা না মানো, রাজি না হও, তাহলে আমিও পরি তোমাদের দুজনের থেকে আলাদা হয়ে যাব, আলাদা জায়গায় থাকবো গিয়ে। কি কথা বলো তোমরা? কি রাজি তোমরা? ওকে, তাই হবে, আমি রাজি। আমি আর কি বলবো, আমিও রাজি। তাহলে রহমত, এবার তো হাসো, আমরা দুজনে মিলে ওদের বিয়েটা দেই, কি বলো তুমি? হ্যাঁ, তাই হোক। যাক, অবশেষে দুজনে রাজি হলো। কিছুক্ষণ পর আমাদের বিয়েটা হয়েও গেল। বিয়ে হবার পর পরিও ও আমি বাসর রাতে। উফ, অবশেষে তাহলে বিয়েটা হলো। হ্যাঁ হলো, আমি তো অনেক ভয় ছিলাম। আমিও। যাক, এখন তুমি আমার বউ হলে, মামা তো বোন যখন বউ। ঠিক বলেছ ফুফাতো ভাই, তুমি তো আমার বোন হও, তোমার সাথে বাসর করবো না? যাও, মামা তো বোন হই, বুঝলা? আর এখন তো আমি তোমার বউ। তবুও তুমি ঘুমাও, তোমার কাছে যাব না। কাছে আসবা নাকি? ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো, জানো না আমি পরি? আসছে আমার পরি। তুমি পরি হলে আমি হলাম ভূত। হ্যাঁ, তুমি ভূত? ওকে, আমার ভূতটা তুমি আমার ভূত, আমি তোমার পরি। এই, লাইট বন্ধ করলা কেন? বন্ধ করিনি, কারেন্ট চলে গেছে। ও, তাহলে সবাইকে বাই বলো, যারা তোমার আর আমার গল্পটা শুনছে এতক্ষণ ধরে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের গল্পটা শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর গল্পটা কেমন ছিল জানাবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।